দেখুন, কথায় আছে নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে স্বর্গ সুখ আমার বিশ্বাস। এই প্রবাদ বাক্যের সঙ্গে অনেকেই সুপরিচিত, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আমি হঠাৎ এই প্রবাদ বাক্য দিয়ে শুরু করলাম। দেখুন, রদবদল রাজনীতিতে অত্যন্ত অনস্বীকার্য বিষয়, তা অন্তত এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে একেবারে সাধারণ বিষয় হয়ে গিয়েছে। সবাই জানছে যে রাজনীতিতে এই দোলাচল তো চলতেই পারে, অর্থাৎ রাজনৈতিক রদবদল একেবারে স্বাভাবিক বিষয়। আচ্ছা ভাবুন তো, 2014 সাল কিংবা 2012 সাল কিংবা 19 শতকের দিকে সত্যি কি রাজনৈতিক দোলাচল বা রাজনৈতিক এই দলবদল এতটা স্বাভাবিক ছিল? না হয়তো, কিন্তু এই রাজনৈতিক দলবদল বা রদবদলকে কেন্দ্র করে ইদানিংকালে রাজনৈতিক সমীকরণ একটু অন্যদিকে ভিন্ন মোড় নিয়েছে। কেন বলছি বলুন? একের পর এক তৃণমূল বলুন, বিজেপি বলুন কিংবা কংগ্রেস বলুন কিংবা সিপিআইএমই বলুন, প্রত্যেকের দল থেকে একটু বিচ্যুত হয়ে অন্য দলের দিকে পা বাড়াচ্ছে। কেন বলুন তো? রাজনৈতিক কোনো স্বার্থ কিংবা টিকিটের স্বার্থ, যে কোনো স্বার্থ হতে পারে রাজনীতির, কিন্তু প্রশ্ন উঠছে যখন আপনি কোনো দল থেকে পেরিয়ে আবার অন্য দলে যাচ্ছেন, আবারও হঠাৎ করে সেখানে আখের গোছাতে না পেরে সেই দল থেকে আবারও আগের দলে ফিরে আসছেন। আচ্ছা বলুন তো, যেখান থেকে আপনি একবার চলে যাচ্ছেন সেই দলে যদি আবারও আপনি পা রাখেন, তাহলে কি সেই সম্মান পাবেন? জানি না, হয়তো পান। রাজনীতির ক্ষেত্রে অনেক কিছুই সম্ভব, কিন্তু এবার যে উদাহরণ আপনাদের সামনে রাখবো তা সত্যি নজিরবিহীন। তার কারণ একটি জায়গা রয়েছে, তা হলো ডোমজুড়। কার্যত সেখানে পোস্টারের রাজনীতি চলে। কেন বলছি বলুন তো? একসময় রাজনীতিতে এই ডোমজুড়ে পোস্টারের রাজনীতিতে বলা ভালো, সেখানে বলা হচ্ছিল এই রাজীবকে দূরে হাঁটাও, রাজীব তুমি ফিরে যাও, অর্থাৎ রাজীবকে নিয়ে নানান রকম পোস্টার পড়েছিল। আর সে সঙ্গে সঙ্গে একই সঙ্গে তার তকমাও হয়েছিল গদ্দার রাজীব। হ্যাঁ, ঠিক শুনছেন, ডোমজুড়ে গদ্দার রাজীবের পোস্টার পড়েছিল 2016 সাল। 2016 সালের পরে 2021 সাল, তারপরে আবারও 26-এর বিধানসভা নির্বাচন অতীব আসন্ন। 2016 সালে কার্যত বিপুল সংখ্যক একসঙ্গে আসনে মোটে ভোটের অঙ্কে অনেকটাই এগিয়েছিলেন এই রাজীব, কিন্তু পরবর্তীকালে 2016 সাল থেকে হঠাৎ করে যখন এই ডোমজুড়ে কার্যত একের পর এক তার সংগঠনকে তিনি স্ট্রং করছেন, শক্তিশালী করছেন, ঠিক সেই সময় হঠাৎ করেই 2021-এ বিজেপিতে যোগদান এই রাজীব বাবুর। আর ঠিক তারপরেই ডোমজুড়ে গদ্দার রাজীব বলে তকমা পড়তে শুরু করে, যদিও বা সেই রাজীব আবারও তার ঘরে ফিরে এসেছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছিল। ভেবে দেখুন একবার, এই ডোমজুড় যেখানে পোস্টারের রাজনীতি হচ্ছে, কেন বললাম বলুন তো? তার কারণ এখন সেই ডোমজুড়েই আবারও ফিরে আসার কথা বলা হচ্ছে রাজীবকে। এবার পোস্টার পড়ছে ফিরুক রাজীব, রাজীব আপনি ফিরুন। ভাবুন, যে ডোমজুড় একসময় তাকে বলছিল গদ্দার রাজীব, তারাই এখন বলছে রাজীব তুমি ফেরো। নমস্কার, আমি অঞ্চল, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা। আজ মূল আলোচনার বিষয় ডোমজুড় চাইছে রাজীব ফিরুক, আর ঠিক এখান থেকেই রাজনৈতিক সমীকরণ অন্য দিকে মোড় নিতে শুরু করেছে। ঠিক কিসের মোড় বলুন তো? একটি ছবি আগে আপনাদেরকে দেখাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই আপনারা জানেন কোথাকার সাংসদ, শ্রীরামপুরের সাংসদ। সেই সাংসদ কার্যত কোলাকুলি করছেন রাজীবের সঙ্গে। ছবিটা একবার দেখাই, দেখুন তো। এই ছবিটা সত্যিই কি অত্যন্ত সুপরিচিত ছবি? কেন বলছি বলুন তো? এই ডোমজুড়ে একসময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজীব সম্বন্ধে কতই না কথা বলেছেন, আর এখন সেই রাজীব বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে কল্যাণবাবু দুজনেই দুজনের সঙ্গে কোলাকুলি করছে। ভাবুন রাজনৈতিক পরিকাঠামো কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামী 1 ঘন্টায়। জানার চেষ্টা করব তৃণমূল কংগ্রেসের থেকেও, কংগ্রেস সমর্থকের থেকেও, বিজেপির থেকেও। কিন্তু এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের সঙ্গে আলোচনা পর্বে আসবো, তার আগে পরিচয় পর্ব। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন অপার্থিব ইসলাম, তৃণমূল সমর্থক, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম গোস্বামী, কংগ্রেস সমর্থক, কংগ্রেস নেতা। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে বিজেপি সমর্থকও জুটবেন। আমি প্রথমেই প্রশ্ন করতে চাইবো অপার্থিব বাবুকে। আচ্ছা অপার্থিব বাবু, আপনারা শুভেন্দু অধিকারীকে বলেন দল বদলু, অর্থাৎ লোডশেডিং অধিকারী, নানান রকম তকমা দেন। আজ এই রাজীব বাবু তিনিও তো তৃণমূল কংগ্রেসে ফিরে এসছেন, যদিও বা তিনিও একবার বিজেপিতে গিয়েছেন, অর্থাৎ গেরুয়া শিবিরের একটু হাওয়া নিয়েছেন, আবারও সবুজের হাওয়া নিচ্ছেন। কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন কোলাকুলিও করছেন।
কি বলবেন বলুন তো 26শে বিধানসভা নির্বাচনের আগে এই কোলাকুলি, আর অন্যদিকে গেরুয়াতে ফিরে গিয়ে আবারও তৃণমূলে ফিরে আসা, কিভাবে দেখছেন? প্রথম সকলকে নমস্কার, নমস্কার। ধন্যবাদ। আপনি যেটা দিয়ে শুরু করেছেন সেটা আগে বলি। যেটা শুরু করলেন যে রাজনীতি 19 শতকের থেকে এখন আমূল পরিবর্তন, বদলে গেছে, ঠিকই বলেছেন, একদম 100% সত্য কথা। সেই সঙ্গে সঙ্গে আপনাকে এটাও দেখতে হবে প্রকৃতিও বদলে গেছে। বর্ষার সময় বর্ষা হচ্ছে না, শীতের সময় শীত হচ্ছে না, সবটা টোটাল। আমি কালও বলছিলাম যে দেখুন সমাজও পর্যন্ত বদলে গেছে, শুধু রাজনীতি বদলাচ্ছে, এটা ভুল। আপনারা দেখুন শীত পৌষ মাঘে পড়ার দরকার ছিল, একদম মাঘের শেষ থেকে শীত পড়ছে। বর্ষা আষাঢ় শ্রাবণ দরকার ছিল, আশ্বিন থেকে শুরু হচ্ছে। প্রত্যেকটা বিষয় দেখুন সবকিছু বদলে গেছে। তা আমি প্রথমে বলবো যে দেখুন এই যে দল থেকে আপনি কি রাজনীতিবিদ থেকে এবার একটু বাইরে বেরিয়ে আবহাওয়া বিশেষজ্ঞ হয়ে গেলেন নাকি? না না, তা নয়, কিন্তু সবটাই বদলেছে। প্রকৃতি তো মানুষ তো এই আমরা তো প্রকৃতিরই জীব, তাহলে সেখানে প্রকৃতির সঙ্গে সঙ্গে আমাদেরও তো পাল্টাবে। এখনো পর্যন্ত লেপ ওঠেনি। আচ্ছা, তাহলে শুভেন্দু অধিকারী কোনো ভুল করেননি বলছেন? শুভেন্দু অধিকারী কোনো কিছু ভুল করেননি? এই আপনি উত্তর দিয়ে দিলে হবে না। না, আপনি তো বলছেন প্রকৃতির মতো করে পরিবর্তন হচ্ছে, রাজনীতিও পরিবর্তন হতে পারে, তাহলে শুভেন্দু অধিকারী কিছু ভুল করেননি, ঠিকই করেছেন। আমি তাদের নিজে ওটা ব্যক্তিগত, একটা ব্যক্তিগতর সঙ্গে সমষ্টিগতটা জড়াবেন না আচ্ছা, হ্যাঁ, ব্যক্তিগত সমষ্টিগত জড়াবেন না। আমি আপনাকে মজা করে বললাম একটা এই বিষয়। এবার বলি দেখুন, এবারে যাওয়া আসার বিষয়টা সম্পূর্ণ আমাদের যিনি সর্বভারতীয় নেত্রী আছেন তার বিষয়। তিনি কাকে তাড়াবেন কাকে রাখবেন এ বিষয় নিয়ে আমাদের কোনো রকম মতামত ইন্টারফেয়ার করতে পারি না, আমরা করি না। কিন্তু আমাদের যে পরিস্থিতি এখন, আমাদের কোনো বাড়তি অক্সিজেনের প্রয়োজন নাই। কারণ এটা আমি আগেও বলেছি আপনাকে যে পশ্চিমবাংলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হচ্ছে মানুষের দল। মানুষ বুঝে নিয়েছে এই দল ছাড়া কোনো রকম কোনো কিছু উপায় নাই। এই সরকারের যে উন্নয়ন মানুষের পাশে থাকার দরকার, তাতে করে যে অক্সিজেন আমাদের রয়েছে সাফিসিয়েন্ট অক্সিজেন, এটা 100 আমাদের হয়েই রয়েছে এই জায়গাটায়। এবারে যদি আমাদের বিশ্বজয়ী নেত্রী, আমাদের সর্বভারতীয় নেত্রী, আমাদের প্রিয় দিদি, তিনি যদি মনে করেন কে আসবে কে যাবে, সম্পূর্ণ এটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী আমাদের প্রিয় দিদি তাদের বিষয় এইগুলো। এই জায়গাটা আমি বড় বড় জায়গায় লিডার যারা তারা আসছেন যাচ্ছেন কি হচ্ছেন এ বিষয় নিয়ে আমরা কোনো রকম বিতর্কিত আমরা বলতে চাই না। তবে বলি আমাদের বর্তমান পরিস্থিতি 26, আমি এর আগেও একইভাবে বলে যাচ্ছি 250+। আপনি দেখে নেবেন, যদি কোনো কেউ আবির খেলতে থাকেন বাদ থাকেন আসবেন, আমাদের সঙ্গে আবির খেলা হবে 250+। কারণ মানুষের সঙ্গে থাকা একটা সরকার, মানুষের কাজে এমন একটা স্তর নাই যেখানে এই সরকারের ছোঁয়া নাই, মানুষের পাশে নাই। এবারে হ্যাঁ বলুন। বেশ, আমি একটু অরিন্দম বাবুর কাছে যাব। অরিন্দম বাবু, কার্যত অপার্থিব বাবু যা বলছেন, প্রথম কথা তিনি বলছেন যে সর্বভারতীয়, আমরা যতদূর জানি সেটা আঞ্চলিক দল হয়ে গিয়েছে। দ্বিতীয়ত তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর এই দলবদল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকে রাখবেন আর কাকে রাখবেন না, অর্থাৎ তাদের থেকে আরেকটি নতুন সমীকরণ পেলাম। শুভেন্দু অধিকারী নিজে নিজে বেরিয়ে যায়নি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বের করে দিয়েছেন। এবং তৃতীয়ত তিনি বলছেন অক্সিজেনের কথা, এই অক্সিজেনই আবার দাহ্য পদার্থ হিসেবেও কাজ করে, অর্থাৎ যদি একটু আগুন লাগিয়ে দেওয়া যায় এই অক্সিজেন দাউ দাউ করে জ্বলতে সাহায্য করে। অরিন্দম বাবু, না তুমি আমাকে আর একটু ক্লিয়ার করো তো, রাজীব ব্যানার্জি আর এই কল্যাণ ব্যানার্জি যেগুলো রয়েছে এই দুজনেই তৃণমূলে রয়েছে তো বর্তমানে? আমাকে একটু ক্লিয়ার করবে কাহিনী। না, এখন তৃণমূলেই রয়েছে, দুজনেই তৃণমূলে রয়েছে তো, দুজনেই তৃণমূলে রয়েছে এবং দুজনেই কোলাকুলি করছে। হ্যাঁ, এইবার সমস্যাটা কোথায়? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা হচ্ছে এমন একটা দল, এমন একটা ঘ্যাট পেকেছে, এর ওর সাথে বনে না, ওর তার সাথে বনে না, সবাই আবার দিদির সৈনিক, সবাই আবার বলে অভিষেক ব্যানার্জি আমাদের সেনাপতি, এরম করে এমন একটা ঘ্যাট, এমন একটা চচ্চড়ি পেকেছে, কারোর সাথে কারোর কোলাকুলি করতে দেখলেই, কারোর সাথে কারোর কথা বলতে দেখলেই, কারোর সাথে কারোর একটু মিষ্টি করে কথা বলতে দেখলেই, কারোর সাথে কারোর চা খেতে দেখলে, চপ সিঙ্গারা খেতে দেখলেই আমাদের সন্দেহের বাতাবরণ করতে হয়, মানে সন্দেহের একটা বাতাবরণ তৈরি হয়। তুমি ঠিক কথা বলছিলে যে 90-এর দশকে কিছুদিন আগে পর্যন্ত রাজনীতিটা এমন ছিল না। আজকের দিনে এই যে রাজনীতিটা তৈরি হয়েছে, এই যে যেমন ধরো গতকাল একজন এমএলএ, তিনি বিজেপিতে ছিলেন, তিনি আবার তৃণমূলে যোগদান, হলদিয়ার বিধায়িকা, তিনি আবার তারও কিছুদিন আগে তিনি বামেদের ছিলেন, হ্যাঁ, তাপসী মণ্ডল। তো এই সমস্ত দেখে দেখে না, মানে দেখো আমাদের
এতে যে এদের দোষ লঘু হয়েছে এমনটা নয়, কিন্তু আমাদের চোখটা সিজন হয়ে গেছে। কালকে মানে এইটা যদি আজ থেকে 20 বছর আগে ঘটতো এরকম, তাহলে তোর পুরো একটা মাস পুরো পরবর্তী 5 বছরের যে কটা দিন বাকি রয়েছে, আমরা হয়তো এইটা নিয়েই আলোচনা করতাম যে উনি কোনো একটা পার্টিকুলার দলকে নির্বাচিত হয়ে অন্য দলে ফিরেছেন, ওনার নৈতিক অধঃপতন ঘটেছে ইত্যাদি। কিন্তু তৃণমূলের সৌজন্যে তৃণমূল যেটা করে দেখাতে পেরেছে, যে এই যে শীত কম পড়া বা বর্ষা দেরিতে আসা এরমের মতো তৃণমূল যেটা করতে পেরেছে, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি গ্রামের, এই জিনিসটা মানে একদম স্ট্যাম্প দিতে পেরেছে। তৃণমূল আরেকটা জিনিস করতে পেরেছে, এই তৃণমূল আর বিজেপি দল মিলে, রবীন্দ্রনাথ ঠাকুর বহুকাল আগে লিখে গেছিল, নিবে আর দিবে মিলাবে যাবে না ফিরে। যখন যেই দিকে ক্রাইসিস থাকবে তখন সেই দিকে মাল ট্রান্সফার, এই দুটো দল মিলে এই ব্যাপারটাকে একদম এস্টাবলিশ করে দিতে পেরেছে। দেখো, তৃণমূলের আমাদের যে দাদা রয়েছেন উনি খুব কিউট, মানে উনি খুব কিউট। উনি ওই বললেন সময়ে বৃষ্টি হয় না, তারপরে গরম হয়, ইত্যাদি ইত্যাদি, শীত পড়ে না। এটাও হওয়ার কথা ছিল যে না, উনি যথেষ্ট ভালো মানুষ, যথেষ্ট ভালো মানুষ। আমিও মজা করেই বলছি, আপনি পার্সোনালি ডেফিনেটলি ভালো মানুষ, আমি বললাম তো। আমিও মজা করেই বলছি, আপনি একদম পার্সোনালি নেবেন না, আমি আপনাকে ভালোই বাসি। ঠিক আছে ঠিক আছে। ঘটনা হয়েছে যে এই যারা রাজনীতি করে তাদের সৎ মানুষ হওয়ার কথা ছিল, তাদের সমাজসেবী হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূলের সৌজন্যে তারা চোর হয়ে গেছে। যারা রাজনীতি করে তাদের এই মানে মানুষের হয়ে, ধরুন আমাদের গনি খান চৌধুরী, আপনি মালদায় যান, মালদায় মোটামুটি যারা রেলে চাকরি করেন তাদের প্রত্যেককেই, তখন তো আর পরীক্ষা হতো না, তখন ওরম ভাবে মানে কেউ চাকরি করতেও হয়তো চাইতো না, গনি খান চৌধুরী ডেকে ডেকে নাকি রেলে ঢুকিয়ে দিয়েছেন। তো গনি খান চৌধুরী করেছেন, কারোর কাছ থেকে একটা পয়সা নিয়েছেন কেউ আজ পর্যন্ত বলতে পারবে না। মানে মানুষের এইভাবে হেল্প করা, এইটা রাজনীতিকদের দায়িত্ব ছিল, এটা রাজনীতিকদের কাজ ছিল। আজকে কি হয়েছে, এই চাকরি দেওয়ার নাম করে পয়সা খেয়ে নেওয়া, এটা রাজনৈতিকদের কাজ হয়ে গেছে। রাজনীতিবিদরা নিজেরা অন্যান্য মানুষ কি করে হসপিটালে ভর্তি হবে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত দেখাশোনা করতেন। আজকের দিনে কি হচ্ছে, পুলিশ ডাকলেই, সিবিআই ডাকলেই বুকে হাত দিয়ে উরবান ওয়ার্ডে গিয়ে ভর্তি হয়ে যাওয়া, এটা রাজনীতিবিদদের কাজ হয়ে গেছে। দেখুন, সত্যি এই সমস্ত কাজগুলো বদলে গেছে, এটা যদি না বদলাতো তবেই ভালো লাগতো। কিন্তু জোকস অ্যাপার্ট, যেটা হলো, এই রাজীব ব্যানার্জি যদি আবার চলে যান বা উনি থেকে যান, দেখুন উনি থেকে গেলেন চলে গেলেন তাতে আমাদের বিশেষ কিছু যায় আসে না, কিন্তু যদি উনি চলে যান আমাদের কি হবে না হবে, তৃণমূলের কি হবে না হবে, বিজেপির কি হবে না হবে, সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু আমাদের তৃণমূলের যে ওই মিডিয়া সেলের যে চেয়ারম্যান, কি যেন নাম ছেলেটির, ওই অভিষেক ইসের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, দেবাংশু ভট্টাচার্য, হ্যাঁ ওটাই দেবাংশুর খুব খারাপ হবে। দেবাংশুকে আবার পাপস হয়ে শুতে হবে, দেবাংশুর ওপর দিয়ে আবার কেউ মারিয়ে চলে আসবে, দেবাংশু বেচারার জন্য আমাদের খুব খারাপ লাগে। বেশ, আমি এখানে অপার্থিববাবুর কাছে যাবো। অপার্থিববাবু, কার্যত দেবাংশু ভট্টাচার্যের সেই কথাটি আমার মনে পড়ে গিয়েছিল, মানে যেই মুহূর্তে অরিন্দমবাবু কথাটি বললেন, তিনি বলেছিলেন নাকি আবারও যদি কেউ ফিরে আসে তাহলে নাকি তিনি একেবারে দাঁড়িয়ে থাকবেন। আমার যতদূর মনে পড়ছে তিনি এই পোস্টটা করেছিলেন এবং কার্যত তিনি সোশ্যাল মিডিয়াতে এটি ভাইরালও হয়েছিল এই বিষয়টা নিয়ে। অপার্থিববাবু বলছি, আমাদের না অরিন্দমবাবু একটা বললেন, মানে ভাই বলবো, আমার থেকে ছোট মনে হয় বয়সে, তা উনি বললেন যে এই তৃণমূলের সৌজন্যে চোরেদের যে চুরি করার যে বিষয়টা বললেন, আমাদের চিদম্বরম সাহেবও কিন্তু জেল খেটে এলেন, তারপর এখনো বোফোর্সটা চলছে। এটা কিছু মনে করবেন না, মানে বাদ কেউ নাই, এ কথাটা বলার কোনো উপায় নাই। এবারে বলতে পারেন শুধুমাত্র বিজেপি আজকে এই জায়গায়, ওরা তো সব কটাই, আপনার না হলে কালকে যেটা নারী সুরক্ষার বলছিলেন, নারী সুরক্ষার কেন ধর্ষিতা মানে ধর্ষণকারীকে ফাঁসির আইনটা কেন করছে না ওরা? এটা করলেই তো কমবে, ফাঁসির আইনটা কেন করছে না? আজকে অমৃতবাবুর কথাটা নিয়ে এইটুকু বললাম। এবার আর একবার অঞ্জনবাবু বলুন কোনটা জানতে চাইছেন। আমাদের ওই দেবাংশু কি বললেন? দেবাংশু ভট্টাচার্য একসময় বলেছিলেন নাকি আবারও কেউ যদি এইভাবে ফিরে আসে, যারা একবার চলে যাচ্ছেন তারা নাকি আবারও ফিরে এলে রাস্তা মানে দৌড়ে দাঁড়িয়ে থাকবেন আর কি।
দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন। এরকম ভাবে অনেকেই তো ফিরে আসছেন, কেউ চলে যাচ্ছেন, আবারও ফিরে আসছেন। দাঁড়িয়ে থাকবেন, তিনি কি তাড়িয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবেন না অভিনন্দন জানাবার জন্য দাঁড়িয়ে থাকবেন, এটা বলতে হবে। আচ্ছা, অর্থাৎ আপনি এটা ক্লিয়ার করেনি বলে মানে ওই অনেকটা ওই ইউপিএসসি এক্সামের মতো আর কি, মানে আমাদেরকে ধরে নিতে হবে থট প্রসেস দুরকম হতে পারে। এটা বলতে হবে আমাকে যে উনি কি বলেছিলেন, যে আমি লাঠি নিয়ে তাড়িয়ে দেবো না মালা দিয়ে ঘরে ভরে নেবো, এটা আপনাকে বলতে হবে। ঠিক, এটা তো অরিন্দম বাবু ভালো উত্তর দিতে পারবেন, তার কারণ অরিন্দম বাবু এই প্রসঙ্গটা তুলেছিলেন। আমি বলছি অপার্থিববাবু বলতে চাইছেন যে দেবাংশু ভট্টাচার্য দরজায় কিভাবে দাঁড়িয়ে থাকবে, আহ্বান করানোর জন্য, অর্থাৎ তাকে স্বাগত করার জন্য নাকি বের করে দেওয়ার জন্য, সেটা তো ক্লিয়ার করেনি দেবাংশু ভট্টাচার্য, সেটাও বলতে হবে। অপার্থিববাবু বলছেন ঠিকই, এই একটা পথ রেখেই দেবাংশু চালাক ছেলে তো, দেবাংশু এটা বলতে হবে মানছি তো, দেবাংশু চালাক ছেলে আপনাদের, নইলে মমতা দেবাংশু চালাক ছেলে, মমতা ব্যানার্জি আরো বেশি চালাক, মানে মমতা ব্যানার্জি আরো বেশি চালাক। কিরম ভাবে দেখুন, ওকে বাচ্চা ছেলে ওকে কার সাথে লড়তে পাঠিয়ে দিল, লড়ে মুরগি বানিয়ে দিল। তো যাই হোক, দেখুন দেবাংশু, পরিষ্কার কথা হচ্ছে দেবাংশু গেটের তারে ও বলেছিল ওর লাশের ওপর দিয়ে হেঁটে যেতে হবে। এবার ওরম ভাবে পাপোশ করবেন না আপনারা ওকে সেই বিয়ে বাড়িতে জল ছেটানোর জন্য এসে করবেন, বা সেই, আমি ওই কাজটাকে কোনোভাবেই খারাপ বলছি না, ওই হোটেলে দেখবেন দরজা খুলে দেয় আর সালাম সাহেব বলে, সেইভাবে আপনারা দেবাংশুকে ইউজ করছেন, আপনারাই জানেন। কিন্তু না না, আমি বলছি না, আমি বলছি দেবাংশুকে কিভাবে, না না দেখুন, আমি কাজকে ছোট করে বলছি না, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা অর্গানাইজেশন আলাদা আলাদা ভাবে ইউজ করে। দেখুন আপনাকে আপনার চ্যানেল একরকম ভাবে অ্যাঙ্কার হিসেবে ইউজ করে, আপনার পাশাপাশি যারা কাজ করছে তাদের প্রত্যেকের আলাদা 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 কাজ, কারোর কাজকে আমি ছোট করছি না। আমি বলছি দেবাংশুকে দল কিভাবে ইউজ করছে, দেবাংশুকে কি দরজা খুলে কাউকে ঢোকানোর, তার গায়ে গোলাপ জল ছেটানোর জন্য ব্যবহার করছে, নাকি কাউকে চলে গেলে ঘাট ধাক্কা দেওয়ার জন্য, সেটা তো ওনার দল জানবে। কিন্তু আমি বলছি দেবাংশু যেটা বলেছিল, আমি শুয়ে থাকবো আমার লাশের ওপর, আমি বলি, আপনি বলবেন, আমি একটুখানি, আমি একদম ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো দাদা, যে দেবাংশু বারবার করে বলেছিল যে আমি শুয়ে থাকবো আমার লাশের ওপর দিয়ে পাড়িয়ে যেতে হবে। বেচারা দেবাংশু আর কতবার করে এরকম লোকের মারিয়ে যাওয়া সহ্য করবে, ওর জন্য আমার খারাপ লাগে। বাকি কে তৃণমূলে এলো, কে তৃণমূল থেকে গেল, আমার দলের কিচ্ছু যায় আসে না। দেখুন তৃণমূল যথেষ্ট শক্তিশালী দল, এবং শক্তিশালী দল বলেই এই শুভেন্দু অধিকারী বলুন, অরুণ সিং বলুন, যারা যারা নাকি বাহুবলী ছিল, তাদের ছাড়া যথেষ্ট আসন তারা পেয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে নৈতিকতার জায়গায় দিয়ে তাদের বিরুদ্ধে এত অভিযোগ করেছিল, তৃণমূল নিজেরা অভিযোগ যাদের হয়েছিল, যাদের পড়া বাউন্সার গুলোকে খেলতে হয়েছিল, লোকগুলোকে ছাড়াই যদি তৃণমূলের মেজরিটি পেয়ে যায়, তাদের একটা যুক্তিযুক্ত খুব একটা কাজের কথা। অথচ তৃণমূলের সেই সমস্ত লোকগুলো যারা এই লোকগুলোর বিরুদ্ধে লড়াই করেছিল, মানে ধরুন অর্জুন সিং এর বিরুদ্ধে ব্যারাকপুর অঞ্চলে যারা লড়াই করেছিল, তারাও কি কোথাও না কোথাও ডিপ্রাইভ হলো না? এইটাকে অনুরোধ করবো তৃণমূল দলকে আর একটু ভালোভাবে ভাবতে। আজ আমি একটু আরেকটা বিষয় এখানে একটু ইনফরমেশন দেওয়া অত্যন্ত জরুরি, বুঝতে পেরেছি অরিন্দমবাবু, একটি ইনফরমেশন এখানে দেওয়া অত্যন্ত জরুরি বলে আমার মনে হচ্ছে। যেই পর্যায়ে আপনি এই কথাটি বললেন, রাজীব ব্যানার্জি তার যারা অনুগামী রয়েছেন ডোমজুড়ে, তারা কার্যত এরকম পোস্টার লাগাচ্ছেন যে রাজীব ফিরে আসুক, অর্থাৎ তারাও বলছেন যে রাজীব ব্যানার্জি তিনি দলকে ডিপ্রাইভ করতে পারেন কিন্তু তার অনুগামীদের ডিপ্রাইভ করেননি। পয়েন্ট টু বি নোটেড, এটা বলছেন কার অনুগামী? রাজীব ব্যানার্জির অনুগামী। এইটা নিয়ে তো তাহলে এইটা নিয়ে দলের মধ্যে আগে ভোটাভুটি হওয়ার দরকার, যে রাজীব ব্যানার্জির অনুগামী বেশি, রাজীব ব্যানার্জির যে মানে ফ্যান ফলোইং ইত্যাদি এই সমস্ত বেশি, নাকি যারা রাজীব ব্যানার্জিকে চলে যেতে বলেছিল সেইটা বেশি। দেখুন এরম ভাবে তো ভাগযোগ করা হয় না। পরিষ্কার কথা হচ্ছে এই লোকগুলোর ইমেজ খুব একটা, ব্যক্তিগত ইমেজ খুব একটা ভালো নেই এলাকায়। নইলে দেখুন আমি এরম অনেক নেতাকে চিনি
যারা জীবনে হয়তো এমএলএ হতে পারেনি, এমপি হতে পারেনি, কিন্তু আপনি সেই এলাকায় গেলে না লোকটাকে ভদ্রলোক বলে প্রত্যেকে চিনবে। লোকটার সামনে এসে কেউ কেউ লোকটাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবে এই ক্ষমতা কারোর হবে না। আমি এরম এরম অনেক নেতাকে চিনি, আমি বিরোধী মানে আমার দলের তো চিনি, আমি বিরোধী যে সমস্ত রয়েছে আমাদের তৃণমূল বলুন, বামফ্রন্ট বলুন, এমনকি বিজেপিরও এমন এমন কিছু কিছু নেতাকে চিনি যাদের এলাকায় সেই ইজ্জতটুকু রয়েছে। আপনি বলুন তো এ কেমন এমএলএ, কেমন মন্ত্রী ছিল যাকে নিজের দলের লোক বলুন বা ভাড়াটে বলুন তার নামে পোস্টার সাটায় যে অমুক ফিরে যাক। এখন আবার এটাই বা কে বল, মানে তখন উনি বলেছিলেন যে আমার বিরুদ্ধে হয়তো কনস্পিরেসি করা হচ্ছে, আমার বিরুদ্ধে এই সমস্ত সাজানো ইত্যাদি ইত্যাদি উনি বলেছিলেন। রাজীব ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ নানান কথা বলেছিলেন আমার যতদূর মনে পড়ছে। হ্যাঁ বলেছিলেন তো রাজীব ব্যানার্জি মমতা ব্যানার্জির সম্পর্কে বলেছিলেন, মমতা ব্যানার্জি রাজীব ব্যানার্জির সম্পর্কে বলেছে। ওসব ছেড়েই দিন না, ও সমস্ত মান অভিমানের কথা ছেড়ে দিন। কিন্তু আমি বলছি যে এটা রাজীব ব্যানার্জির নামে যখন পোস্টার সাটানো হয়েছিল তখন রাজীব ব্যানার্জি বলেছিল যে আমার বিরুদ্ধে কনস্পিরেসি চলছে। আজকে যদি সেই দলের লোকজনই বলে যে এটা রাজীব ব্যানার্জির সাজানো কিছু লোক, উনি যখন দেখছে কোণঠাসা, সেই সময় আবার একটা হাওয়া তৈরি করা ওনার পরে যেন সেই হাওয়াটা আসে এর জন্য করছে না, তাহলে তার কি উত্তর দেবে? দেখো আমি পরিষ্কার বলছি, এই নিয়ে আলোচনা করা না মানে তোমরা করছো ঠিকই, কিন্তু আমি খুব কম ইন্টারেস্টেড। আমি একদম মানে উইথ ডিউ রেসপেক্ট বলছি, কিন্তু আমি খুব একটা ইন্টারেস্ট পাচ্ছি না। কারণ রাজনীতিটাই এই জায়গায় তৃণমূল জল হাওয়া আবহাওয়া পরিবর্তনের মতো, মানে দেখো এই জল আবহাওয়ার পরিবর্তনে খুব ভালো কিছু তো হয়নি, দূষণের মাত্রা বেড়েছে। রাজনীতিতেও এই দূষণটা তৃণমূল যে নিয়ে এসছে এটা খুব একটা স্বাস্থ্যকর নয়, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অরিন্দমবাবু, যে কথা আপনি বলছেন যে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেসের প্রজন্ম দিলেন, বিশেষ করে জন্ম দিয়েছেন 1998 সালে। আমি বলছি আপনাদের কংগ্রেসের অত্যন্ত ভূয়সী প্রশংসিত একজন নেতা, তিনি পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার সরিয়ে দেওয়াটা কংগ্রেসের জন্য অনেক বড় ভুল। প্রদীপ বাবু বলেছেন, নামটা বলুন না, অসুবিধা নেই, জনসমক্ষে বলেছেন তো, প্রদীপ বাবুই বলেছেন। হ্যাঁ একদম একদম বলেছে। দেখুন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসেবে তো সত্যিই খুব সফল। মমতা ব্যানার্জি সত্যিই তো পশ্চিমবঙ্গে দেখুন যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল তখন তো আমাদের সাথে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় এসেছিল। আমরা তো বলতে পারিনি যে মমতা ব্যানার্জি মানে যদি এই ভোটে আমরা 2011 সালে ভোটে আমরা জিতি তাহলে মমতা ব্যানার্জি নয় জাতীয় কংগ্রেস থেকে কেউ একজন মুখ্যমন্ত্রী হবে, সেই স্পেসটা তো আমরা তৈরি করতে পারিনি, আমাদের ব্যর্থতা তো আছে। প্রদীপ বাবু যেটা বলেছেন সেটা এই জায়গাটার কথাই বলেছিলেন যে বিরোধী নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে হারানোটা জাতীয় কংগ্রেসের ক্ষতি। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে সত্যি মানে থ্যাঙ্কফুল টু গড যে মমতা ব্যানার্জি জাতীয় কংগ্রেস থেকে সরে গেছেন, সরে গিয়ে তৃণমূল বানিয়েছেন। কেননা এই মমতা ব্যানার্জি যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ব্যর্থ, নইলে সেই ব্যর্থতা যেই জাতীয় কংগ্রেস বিধানচন্দ্র রায়ের লেগাসিকে বহন করছে, পশ্চিমবঙ্গের কংগ্রেস বিধানচন্দ্র রায়ের লেগাসিকে বহন করছে, সেই লেগাসিতে মমতা ব্যানার্জির নাম জুড়লে তা তো মানে আমাদের কি বলবো গরিমাকে বাড়াতো না বরঞ্চ কমাতো। থ্যাংক গড মমতা ব্যানার্জি চলে গেছেন, গিয়ে তৃণমূল মানে এখন যা দুর্নাম হওয়ার সেটা তৃণমূলের হচ্ছে, নইলে জাতীয় কংগ্রেসের হতো। এতে মানে ভালোই হয়েছে, থ্যাংক গড। বেশ, আমার কথা প্রসঙ্গে একটি তথ্য মনে পড়ে গেল। অরিন্দমবাবু বলছেন সম্ভবত যদি খুব স্মৃতিবিভ্রাট না হয় 1952 সাল, সেই সময় বিধানচন্দ্র রায় রয়েছেন এবং অন্যদিকে জ্যোতি বসু রয়েছেন। জ্যোতি বসু ঠিক তার ট্যাক্সিতে হয়তো বসে রয়েছেন, সেই সময়তে বিধানচন্দ্র রায় সেখান থেকে পাস করছেন, একটু বোধহয় ভুল হলো, বিধানচন্দ্র রায় বোধহয় বসেছিলেন, জ্যোতি বসু সেখান থেকে ক্রস করছিলেন এবং যার বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল সেটা হচ্ছে বিধানচন্দ্র রায়। এবং বিধানচন্দ্র রায় উল্টে জ্যোতিবাবুকে বললেন কোথায় যাচ্ছেন, জ্যোতিবাবু বলছেন যে আপনার বিরুদ্ধেই বিক্ষোভ বা প্রদর্শন করতে যাচ্ছি। তখন বিধানচন্দ্র রায় বলছেন আসুন একটু মুড়ি খেয়ে যান, আগে খাওয়া দাওয়া করুন তারপরে বিক্ষোভ করবেন। অর্থাৎ ভাবুন সৌজন্যের রাজনীতি কোন পর্যায়ে ছিল আর আজকে সৌজন্যের রাজনীতি কোন জায়গায় এসে পৌঁছেছে। আমি বললাম না সেই 90-এর দশক আর 2025-24-এর এই যে রাজনীতি চলছে তা সত্যি নজিরবিহীন। কে কখন কাকে কোলাকুলি করছে আর কে কখন কার বিরুদ্ধে বলছে, সত্যি অত্যন্ত বড় প্রশ্ন। আরজি করেও তো দিদি আজকে ডাক্তারবাবুদের সামনে গিয়ে বললেন আপনারা বলুন, তাদের মাঝে ঢুকে যেয়ে বললেন, তিনিও তো সৌজন্য দেখেছেন। তিনি বলেছেন আমি এজ এ মুখ্যমন্ত্রী হিসাবে আসিনি, আপনাদের দিদি হিসাবে এসে বলুন, গেছেন তো উনিও
সৌজন্য তো প্রত্যেকটা জায়গাতেই দেখাচ্ছেন। প্রথম কথা আমাদের অরিন্দম বাবুর কথা বলি, দেবাংশু বাবু আমাদের বাচ্চা ছেলে নয়, তিনি সাবালক, যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি। এই যে বলছেন তাকে ব্যবহার করা হচ্ছে, এই কথাটা বলা কিন্তু খারাপ, কারণ তার জ্ঞান আছে। তিনি একজন, আপনি নিজে একটু ভেবে বলুন তো, তমলুকের মতো একটি জায়গাতে, এত হেভি ওয়েট একটি জায়গা, সেখানে কি সত্যি সত্যি দেবাংশু ভট্টাচার্য এতটাই রেসপন্সিবল ব্যক্তি যে কিনা তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি কিনা রীতিমতো হাইলাইটেড হয়ে রয়েছেন, তার বিরুদ্ধে লড়াই করবার মতো? কোথায় সেক্ষেত্রে তো বর্তমান দুর্গাপুরে তো ভুল কিছু হলো না। আমি বলি অঞ্জন, পরিসংখ্যান অনুসারে তো ভাবতে হবে না। দল সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে দলের উপরে আমরা একটা ছোটখাটো কর্মী হিসাবে এই আলোচনাটা আমরা কি করে যাব? দল সিদ্ধান্ত নিয়েছেন মানে সঠিক সিদ্ধান্ত আমরা বলবো এই জায়গাটাতে। এবং আরো একটা কথা যেটা উনি বললেন যে এই জায়গায় কি একটা বলে গেলাম, ওই জনগণের যে চাওয়া পাওয়া বললেন, যে মানে পোস্টার পড়েছে যেটা বলেন, আমি যদি বলি এই কথাটা পড়ছে তো, আজকে পড়ছে তো, পড়ছে না পড়েছে আমি বলছি তো। এবারে যদি সেই কথাটাই একদিক থেকে মানেন, দলকে কারা রাখছে কারা জেতাচ্ছে? সাধারণ মানুষ। তাহলে সাধারণ মানুষ যদি চাই তাহলে দিতে হবে। সাধারণ মানুষ যদি বলে চলে যাও চলে যাও, কারণ মুখ্যমন্ত্রী আজকে তৈরি করেছেন সাধারণ মানুষ, আজকে যারা এমপি এমএলএ হয়েছেন তাদেরকে তৈরি করেছেন সাধারণ মানুষ, আজকে একজন মানে এমপিকে তৈরি করছেন সাধারণ মানুষ, আপনাদেরকে যাকে তৈরি করছে আপনাদের চ্যানেলকেও আজকে সাধারণ মানুষ শুনছে, আপনাদের টিআরপি বাড়ছে। তাহলে মানুষের মতামত নিয়ে আমরা চলি। মানুষ যদি বলেন আনতে হবে, আজকে সেটা ইনভেস্টিগেশন করে দেখবেন দিদি আমাদের নেত্রী যে সঠিক চাইছেন কিনা এটা দেখার বিষয়। সেই এলাকায় সার্ভে করবেন যে আদৌ এখানকার সমস্ত মানুষ তাকে চাই নাকি, সেটা দেখার পরে মানুষ যা চাইবে তাই, এটা মানুষের দল। বলুন রঞ্জন বাবু, আপনি বিশ্বাস করেন যে সাধারণ মানুষ ভাতা চায়? সাধারণ মানুষ ভাতা চায়, এটা বিশ্বাস করেন নাকি চাকরি চায়? শহরের লোক আমি বলি দাঁড়ান, না 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 অপার্থিব বাবু, দেখুন ভারতেও এটা চলছে, শুধু এই পশ্চিমবঙ্গে না, দিল্লিতেও হচ্ছে। দিল্লিতেও 2500 টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে। সাধারণ মানুষ ভাতা চায় নাকি চাকরি চায়, কোনটা? না আমাকে বলতে দিন। আপনি আসুন, আমাদের যেগুলো লেবার শ্রেণীর মানুষ আছেন, যারা 8 পাস 10 পাস, তিনি যেভাবে আজকে বলছেন, নিশ্চয়ই আপনাদের কানে আছে, আমি তুলবো না কথাটা। তিনি যখন শপথ নিয়েছিলেন, কি বলে শপথটা নিয়েছিলেন, তিনি যেভাবে বলছেন যে আমি অমুকের ভোটে জিতেছি, অমুকদের নয় তমুকদের নয়, তাহলে তিনি সংবিধানকে অবমাননা করছেন না? সংবিধান যখন শপথ নেওয়ার সময় কি বলে নিয়েছিলেন? এখানে বিজেপি সমর্থক যিনি থাকবেন সেই বিষয়টি ভালো বলতে পারবেন। না আমি না, তবু সার্বিক যে আলোচনার বিষয়টা আমি বললাম আপনাকে এই জায়গাটাতে, যে দেখুন আজকে এই বিষয়গুলো এবং চাওয়া পাওয়াটা হচ্ছে সাধারণ মানুষ, জনগণ যারা ভোট দেন, গণদেবতার আদালত, তারা যেটা বলবেন তারাই। তারা যদি মনে করেন যে আপনাকে মুখ্যমন্ত্রী বানাবেন আপনি হবেন, ওনাকে বানাবেন উনি হবেন, মানুষ যাদেরকে বানাবেন তারাই হবে আজকে এই জায়গায়। তাহলে চাওয়া পাওয়ার বিষয়টা এবারে তদন্ত করে দেখবেন যে আসলে এলাকার মানুষ চাইছে কিনা। যদি চাই, নিশ্চিত সে বিষয়ে তারা ঊর্ধ্বতন যারা রয়েছেন আমাদের নেতা নেত্রী, তারা বিবেচনা করবেন, তাদের সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত হবে। শায়নবাবু, আপনাকে স্বাগত ট্রাইপি বাংলা সন্ধ্যে 7টার শোতে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবো। রয়েছেন আমাদের সঙ্গে অপার্থিব ইসলাম, তৃণমূল সমর্থক, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম গোস্বামী, কংগ্রেস সমর্থক, কংগ্রেস নেতা। দেখুন শায়নবাবু, কার্যত অপার্থিববাবুর সঙ্গে আমি কথা বলছিলাম, অপার্থিববাবু বলছেন যে সংবিধান যেখানে কার্যত 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা নিয়ে দেওয়া হয়, রাজ্য সরকার সেটা দিয়ে থাকেন, এবং প্রসঙ্গত সেটা কোনো তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস বা সিপিআইএম দিচ্ছে না, দিচ্ছে রাজ্য সরকার। এটা সংবিধানে রয়েছে। উল্টো দিকে অপার্থিববাবুর সরাসরি ডিফেন্ড করার কৌশল হচ্ছে শুভেন্দু অধিকারী কি সংবিধান মানছেন? তিনি তো সরাসরি প্রসঙ্গক্রমে হিন্দু মুসলিম কার্যত সম্প্রদায়ভুক্ত রাজনীতি করছেন। শায়নবাবু, শায়নবাবু কথা শোনা যাচ্ছে? ঠান্ডা ঠান্ডা ভালোই হচ্ছে নাকি রে শায়নবাবু? শায়নবাবু, আপনি হেডফোনটা প্লিজ একটু খুলে দিন, এবার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। পাচ্ছি। বলছি, যদি এতই সমস্যা থাকে, কেউ যদি সংবিধান না মানে তাহলে কোর্টে যান, কোর্টের রাস্তা তো খোলা আছে। আপনারা শুধু শুধু শুভেন্দু অধিকারী বা শুভেন্দু সিনড্রোমে ভোগার কোনো কারণ নেই। অপার্থিববাবু, আপনারা শুভেন্দু সিনড্রোমে ভুগছেন? হ্যালো, আমরা
আপনি সংবিধানের কথা উঠলো বলে বললাম, মোটেই একবারও নাম করিনি। এমন সংবিধান মানতে যদি আমাদিকে বলেন, তাহলে কে মানছে সেটা দেখতে হবে। কি বলবেন আমাদের এই কথা বলছেন যে সংবিধানে, আমি অঞ্জন বাবু, সংবিধানে আছে এই সাহায্যগুলো করার, কিন্তু 2011 সালের আগে কোন সরকার করেছিলেন যদি একটু বলেন। দুটো সরকার কাটিয়েছেন, এক হচ্ছে আমাদের বামফ্রন্ট সরকার এবং কংগ্রেস সরকার। তাহলে কারা এটাকে মেনেছিলেন, কারা দিয়েছিলেন, এটা যদি একবার বলে দেন, একটা তথ্য যদি আমার জানা নাই। এটা খুব ভালো অরিন্দম বাবু বলতে পারবেন। অরিন্দম বাবুর কাছে যাবো, কিন্তু তার আগে সায়ন বাবুর উত্তরটা নেবো। সায়ন বাবু বলুন। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, সায়ন বাবু বলুন, শোনা যাচ্ছে? পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। সায়ন বাবু আমার কথা শোনা যাচ্ছে? জানতে কিছু ভুল ত্রুটি ঘটছে, আমরা এই বিষয় নিয়ে আবারও ফিরে আসছি, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। ভালো শোনা যাচ্ছে না? হেডফোন খুলে দিয়েছেন উনি? আলোচনা করছিলাম ডোমজুড়ে ফিরুক ও রাজীব, এ নিয়ে এখন পোস্টার পড়েছে। বিরতির আগে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু কথা প্রসঙ্গে আরও একটি বিষয় উঠে এসছে, সংবিধান। অর্থাৎ যারা মারা যাচ্ছেন তাদের বাড়িকে আর্থিক সাহায্য প্রদান তার সংবিধানের অংশ। এই বিষয়টিকে তুলে ধরলেন অপার্থিববাবু এইভাবে, বলছেন এর আগে কোনো পূর্ববর্তী সরকার এরকম করেছে কে? এটা খুব ভালো বলতে পারবেন অরিন্দম বাবু। অরিন্দম বাবু কি বলবেন? শুধুমাত্র রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের যে অধীন চলছে, সেই অধীনেই কি এই কাজগুলো চলছে? এর আগে কোনো সরকার কাউকে কোনো রকম কোনো আর্থিক সাহায্য করেনি? অরিন্দম বাবু, কি আশ্চর্য! মানে দেখুন, আমি ভুলে গেলে হতো, কিন্তু উনি পুরনো মানুষ, উনি ভুলে গেলে কি করে চলে? দেখো, আমি পরিষ্কার কথা বলছি যে ভারতবর্ষের যা আর্থসামাজিক অবস্থা, তাতে সরকার দুস্থ মানুষদের সরাসরি সাহায্য করবে, এটা খুব স্বাভাবিক, এটা হওয়া উচিত। আমাদের আর্থসামাজিক অবস্থায় আমরাও তো 6,000 টাকা করে ন্যায়, 6,500 টাকা করে ন্যায় প্রকল্পের কথা ঘোষণা করেছিলাম। এতে আমাদের কোনো ম্যাল ইন্টেনশন ছিল না। কিন্তু সমস্যাটা হচ্ছে, যদি এই লক্ষ্মীর ভান্ডারের 1,000 টাকার বিনিময়ে কাউকে রাত্রিবেলা পার্টি অফিসে গিয়ে হাজিরা দিতে হয়, এই নিয়ম বলবৎ থাকে। আপত্তিটা এই জায়গায়, যদি কোনো গরিব মানুষকে বাড়ির বদলে 30,000, 40,000, 45,000 টাকা তৃণমূল নেতার পকেটে দিতে হয়, নইলে সেই গরিব মানুষটা বাড়ি পাবে না, এই নিয়ম বলবৎ থাকে, তাহলে আপত্তি। উনি বলছিলেন যে জাতীয় কংগ্রেস কি করেছে। দেখুন, আমরা ভিতটা তৈরি করেছি। আমরা জাতীয় কংগ্রেস আজ তো প্রায় 50 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই। তারপরেও যবে আমরা ক্ষমতায় ছিলাম, খুব বেশি দিনের জন্য তো আমরা থাকিও নি। মমতা ব্যানার্জি যতদিন ছিলেন মোটামুটি ততদিনই আমরা ছিলাম। তার মধ্যে একটা আমরা কল্যাণী শহর তৈরি করতে পেরেছিলাম, তার মধ্যে আমরা একটা সল্ট লেক তৈরি করতে পেরেছিলাম, তার মধ্যে আমরা একের পর এক ইউনিভার্সিটি যতগুলো রয়েছে, আপনি চলে আসুন এদিকে, কল্যাণীর থেকে ধরে চলে যান, বর্ধমান থেকে ধরে চলে যান, এই ইউনিভার্সিটি গুলো আমরা তৈরি করতে পেরেছিলাম। আমরা গ্রিন রেভলিউশন আনতে পেরেছিলাম, আমরা হোয়াইট রেভলিউশন আনতে পেরেছিলাম, এই সব কাজগুলো করেছিলাম। কাজ কিন্তু শেষ হয়নি। তারপরেও যে আমরা সমস্ত কিছু 100%, আমরা মমতা ব্যানার্জি নই, আমরা মমতা ব্যানার্জির দলও করি না যে আমরা বলবো যে আমরা 100% কাজ করে দিয়েছি। কাজ হয়তো 10%, 20% করেছিল। সেই সময়ের পরিপ্রেক্ষিতে, সেই সময়ের যেটা প্রয়োজন ছিল, সেই ডিমান্ড অফ টাইম, সেই পরিপ্রেক্ষিতে আমরা কাজ করেছিলাম, কিন্তু কাজ তারপরে শেষ হয়নি। তার অনেকটা অংশ পরবর্তীকালে বামফ্রন্ট করেছে, তার অনেকটা অংশ পরবর্তীকালে তৃণমূল করেছে। কিন্তু সমস্যাটা যেই জায়গায়, এই বেসিক জায়গাগুলোর কথা আমি বলছি। পরিষ্কার কথা হচ্ছে, দুস্থ মানুষ যদি সরাসরি পয়সা পায়, ওই সাপে কাটা পরিবার, যে পরিবার তার আর্নিং মেম্বারকে হারালো, তার পরিবারে যদি পয়সা পায়, তাতে আমাদের আপত্তি হওয়ার কিছু নয়। 5 পড়ে মৃত্যু হওয়া পরিবার, তার পরিবারে যদি পয়সা পায়, তাতে আপত্তির কিছু নয়। কিন্তু সেই পয়সাটা পেতে গিয়ে যদি তৃণমূল নেতার পার্টি অফিসে হাজিরা দিতে হয়, তার চেয়ে লজ্জাজনক, তার চেয়ে দুঃখজনক কিছু হয় না। আর আমি আবারও বলছি, এই যে বলছিলেন যে জাতীয় কংগ্রেস কি করেছে, আজকের দিনে একটা খুব বড় ইস্যু যেটা নিয়ে তৃণমূল বারবার করে বলে বিজেপি নাকি টাকা দিচ্ছে না, এই যে বাড়ির টাকা, সেই টাকাটা দিচ্ছে না। আমি আপনাকে মনে করিয়ে দেবো, আমি তৃণমূলের প্রতিনিধিকেই মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, সেই পরিকল্পনাটার নাম বাস্তবিক ছিল ইন্দিরা গান্ধী আবাস যোজনা। সেই ইন্দিরা গান্ধী আবাস যোজনাটা কিন্তু জাতীয় কংগ্রেসের করা। জাতীয় কংগ্রেস কি করেছে উনি যদি জিজ্ঞেস করেন, উনি তো খুব একটা বেশি দূরে নয়।
বর্ধমান থেকে আমাদের নদিয়া জেলা খুব একটা বেশি দূরে নয়। এই নদিয়া জেলাতেই ভুল হচ্ছে একটা আপনার। আমি কংগ্রেস কি করেছে কথাটা বলিনি, আমি বললাম যে দেখুন বর্তমানে যে মানে একবারে সার্বিক ভাবে যেটা আমাদের চালু হয়েছে, যেটা সাহায্যের হারটা, সেটা কিন্তু এই জামানাতেই হয়েছে। এবং আপনি যেটা বলছেন ইউনিভার্সিটি আপনারাই করেছিলেন 9টা, বর্তমানে কিন্তু 19টা বামপন্থী কিন্তু করে যায়নি। বর্তমানে 19টা, আপনাদের 9টা করা আছে, নিশ্চয়ই সেগুলো স্বীকার করবো, কে বলছে স্বীকার করবো না। কিন্তু বর্তমানে যে সাহায্যের হারটা অনেক বেশি, মাঝখানের যে সরকার বামপন্থী সরকার, তাদের কথা আপনি নাই, তাদের প্রতিনিধি তারা কি করে গেছেন? কোনোই কিছু তো করে যাননি। আজকে আমি বলবো আমাদের এখানে আমরা যে ব্রিজটা দিয়ে পেরোই, সেটা তৎকালীন কংগ্রেস সরকার করেছিলেন, আমাদের কৃষক সেতু। আজকে আবার আমাদের শিল্প সেতু হচ্ছে পাশেই, করেন নিয়ে কথা বলিনি, কিন্তু তার মাঝে 34 বছর কেটে গেছে, তাদের ভাবার সময় হয়নি। তারা এখন কৃষক আন্দোলন করছেন, আর কৃষক দিকে মানে একটু ইন্দুর মারা 20 পর্যন্ত দিয়ে সাহায্য করেননি, যে তুই মরে যা পর্যন্ত, এটাও করেননি। আর তারা এখন কৃষকদের জন্য দরদ উতলে পড়ছে বামপন্থীদের। আর কৃষকদের জন্য আমাদের প্রকল্প শুনলে মাথা খারাপ হয়ে যাবে। 1 কাঠা জমি থাকলে 4000 বছরে, আর 1 একর থাকলে 10,000। একজন কৃষক মারা গেলে তারপরে তো আপনি কৃষক যন্ত্রপাতি সাহায্য যেভাবে দেওয়া হচ্ছে, সহায়ক মূল্য ধান বিক্রি প্রচুর, এবং কৃষক ভাতা থেকে আরম্ভ সবকিছু দিয়েছেন। মাঝখানেরটা কথা বলুন তো, তাদেরকে তো অঞ্জনবাবু ডাকছেন না, বসাতে পারছেন না। আজকে তারা দেউলিয়া হয়েছে, শুধু ওই মানে কুড়োধাপসির মতো এদিকে একবার থাকছেন, ওদিকে একবার থাকছেন ওনারা। আজকে আর একটা দুঃখ লাগে যে আজকে আমরা ভাবতাম কেলে জলে দিন দেখিতে মিশবে না। অপার্থবাবু, আপনি বলছেন যে আমরা ডাকতে পারছি না, যেভাবে মানে শূন্য হতে চলেছেন তারা, 25,000 কর্মী হারাচ্ছেন, ডাকবো কাকেই বা ডাকবো, কেই বা আসবে? মূলত আমরা ডাকতেই পারছি না। এবার প্রসঙ্গ উঠছে, যেভাবে আপনারা সবাইকে নিতে শুরু করে দিয়েছেন, আমরা কাকেই বা খুঁজবো? এই দেখুন তাপসী মণ্ডল, যিনি গতকাল আমরা বিজেপি বলে জানতাম, তিনি এখন তৃণমূল কংগ্রেস। এইভাবে ডাকতে ডাকতে সবাইকে তৃণমূল কংগ্রেসের জন্যই ডাকতে হবে, বিজেপি কংগ্রেস সিপিআইএম এর জন্য কোথায় ডাকবো? আমরা নিতে শুরু করিনি, আজকে মানুষ আমাদের কাজ দেখে আসছে, এটা বলবেন না। আমরা কি করে, আমরা ভালোবেসে আসছে সবাই। তাপসী মণ্ডল ভালোবেসেই তৃণমূল কংগ্রেসে এসেছেন, বলুন প্লিজ। আমি বললাম তো ভালোবেসেই আসছে সবাই, জোর করে কাউকে আনা হয়নি। গতকাল তিনি আমাদের এসেছেন, তিনিও আজকে তার কাজের প্রতীকে তার উপর আসক্তি হয়ে, তার আজকে এই জায়গাতে মানে তার অনুপ্রেরিত হয়ে আজকে তিনি এসেছেন। আমরা জোর করে ধরে বেঁধে কাউকে আনছি না দাদা, এ কথা বলবেন না। তাই তো, না আমি কখন বললাম? আমি একবারও বললাম। বলুন। অতিথি আসলে সেই নারায়ণ শিলা, যেই নারায়ণ শিলাকে মমতা ব্যানার্জি প্রত্যেক দিন দুবেলা করে জুতো মারতেন, আর এখন বাড়িতে গড়াতে চলে আসছে বলে উনি ওটাকে ফুলচন্দন দিয়ে পুজো করেন। দেখুন আমি পরিষ্কার বলছি যে উনি বামে, হ্যাঁ একদমই তাই, অতিথি দেবো ভব বলছি সেটা। উনি যেই কথাটা বললেন, উনি তো বামেদের জমানায় কি হয়েছে না হয়েছে সেই প্রশ্ন আমাকে করছেন। আমি কি বামেদের প্রতিনিধি নাকি? আমি কেন বামেদের জমানার উত্তর দেব? কি আশ্চর্য, আপনি এইমাত্র বললেন যে মধ্যখানে 34 বছর কি হয়েছে। দেখুন মধ্যখানে 34 বছরের হিসেব যদি আমার বয়স 34 হয়নি, আমি এটা বলার চেষ্টা করছি যে সিপিআইএম এর কোনো প্রতিনিধি নেই, তাই জন্য তিনি এই প্রশ্নটা করতে পারছেন না, উনি সেটা বললেন। হ্যাঁ আমি এটাই বললাম যে করবো কাকে, এটাই। না আর আপনারা করেন নিয়ে কথা বলিনি, আপনারা দুর্গাপুর করেছেন, আপনি একটা বলতে ভুল করেছেন, মানে দুর্গাপুর আপনারা করেছেন, কল্যাণী করেছেন, একটা দুর্গাপুরটা বলেন। হ্যাঁ করেছি তো, না দুর্গাপুরটা এত নাম আছে আমি ভুলে যাই। ঘটনা হচ্ছে যে দেখুন এই বামেরা 34 বছরে কি করেছে সেই কৈফিয়ত তো আমি দেবো না, আমার দেওয়া সাজেও না, আমি সেই দায় নেব না। কিন্তু ঘটনা হচ্ছে যে তার পরবর্তীকালে যে যদি কিছু না হয়েও থাকে, যদি বিষয় হয়েও থাকে, সেই দায়টাও তো নিতে হবে। দেখুন আমি মিস করে গেলাম। বলুন, সময় আছে বলুন। হ্যাঁ তো যেটা নিয়ে কথা হয়েছিল যে 34 বছরে কি করেছে না করেছে, সেই হিসেব আমার কাছে না পেয়ে ওই কালকে যিনি 2017 অব্দি আমি যদি ভুল না হই, যেই ভদ্রমহিলা সেতে ছিলেন, সিপিএম এ ছিলেন, তারপর তিনি বিজেপিতে গেছিলেন, তারপর তৃণমূলে এসেছিলেন, তার কাছ থেকে নেওয়া হোক, সেই এমএলএ এর কাছ থেকে নেওয়া হোক, তারপর ওই উদয়ন ঘোষ যিনি ফরওয়ার্ড ব্লক
ঐক্যের নেতা ছিলেন, তিনি এখন তৃণমূলে আছেন, এই কৈফিয়ত গুলো আমার কাছ থেকে না নিয়ে সেই লোকগুলোর কাছে দেওয়া হোক। যদি কিছু না হয়ে থাকে, হ্যাঁ, উদয়ন গুহ সেই লোকগুলোর কাছ থেকে নেওয়া হোক। খামোকা এতে আমাকে টেনে কি হবে? দেখুন, তৃণমূল এখন ওই যেটা বলছিলাম যে এমন একটা ঘ্যাট তৈরি করেছে, তৃণমূলে আপনি ডাটার স্বাদ কেমন, তৃণমূলে উচ্চের স্বাদ কেমন, তৃণমূলে মিষ্টি কুমড়ের স্বাদ কেমন, সব আপনি এক জায়গায় পাবেন। যদি বিজেপির কাজের কথা জিজ্ঞেস করতে হয়, তৃণমূলে পেয়ে যাবেন। যদি সিপিএম কি করেছে জিজ্ঞেস করতে হয়, তৃণমূলে পেয়ে যাবেন। ফরওয়ার্ড ব্লক কি করেছে না করেছে তৃণমূলে পেয়ে যাবেন। কংগ্রেস কি করেছে না করেছে তৃণমূলে, সব কৈফিয়ত আপনি এক দলে পেয়ে যাবেন। কাজেই আমাদের এই সমস্ত জিজ্ঞেস করে লাভটা কি? তৃণমূল নিজের দলে এই নিয়ে প্রশ্ন করুক, এই নিয়ে জিজ্ঞাসাবাদ করুক, তারপরে বাকি উত্তর দিতে তো আমরা আছি। তাহলে অরিন্দবাবু, আপনি বলছেন যে 2026-এর নির্বাচনের ক্ষেত্রে আপনারা আর সিপিআইএম এর সঙ্গে একসঙ্গে যৌথভাবে লড়াইটা সত্যিই করছেন না? একটু একটু শুনতে হবে। আমি আপনাদের দোসর কিন্তু অরিন্দমবাবু ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। আপনাদের দোসর বামপন্থী। এখন মানুষ ভাবতো তেলে জল হয়তো মিশতে পারে, সিপিএম সাথে লড়াই করেছিল, হ্যাঁ, সিপিএম কংগ্রেস মিশবে না, সেটা কিন্তু হয়ে গেছে। আজকে সিপিএম এর বক্তব্য ছিল কি করবো, চোর হ্যায়, ইন্দিরা গান্ধী চোর হ্যায়। আজকে সিপিএম এর বক্তব্য স্লোগান ছিল। বেশ, একটু উত্তরটা নিয়ে নিই, উত্তরটা নাহলে শোনা যাচ্ছে না, নেটওয়ার্কে কিছু ইস্যু। হ্যাঁ, ঠিক 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 আছে। আমি শুনেছি ওনার প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দেই যে দেখুন, আমরা তো আগে জানি এই পথ মমতা ব্যানার্জি দেখিয়েছেন। মানুষ তো কংগ্রেস সিপিএম এর সাথে যাওয়ায় না, এটার পাশাপাশি মানুষ তো এটাও ভাবতো যে কংগ্রেস বিজেপির সাথেও যাবে না। আর সেই মমতা ব্যানার্জি, যিনি আসল কংগ্রেস, যিনি আসল তৃণমূল স্তরের কংগ্রেস বলে বিজেপির সাথে সরকারে গেলেন, সরকার তৈরি করলে, মানুষ তো মানে এই ধাক্কা তো মানুষ খেয়েছে। তো এই ধাক্কা খেয়ে সিজেন্ড হয়ে গেছে, তারপর আরো একটা বড় ধাক্কা খেয়েছে। কিন্তু আমরা যেটা করেছি, আমরা কখনো তলায় তলায় করিনি। আমরা যখন লড়াই করেছি, তৃণমূলের সাথে লড়াই করেছি একসাথে, আমরা একটা মিনিমাম কমন এজেন্ডা নিয়ে লড়াই করেছি, সেটাও মানুষের সামনে স্পষ্ট। আমরা যখন বামেদের সাথে একসাথে লড়াই করেছি, সেই সময়ও আমাদের অবস্থান স্পষ্ট ছিল। আমরা ইভেন এইটা বলেও লড়াই করেছি যে হ্যাঁ, আমরা বামেদের সাথে লড়াই করেছি কিন্তু আইএসএফ এর সাথে আমরা নেই। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে স্পষ্ট। আমি একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি। আমি দুজনের কাছে একটি প্রশ্ন রাখবো এবং দুজনকেই আজ স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো একেবারে অন্তিম লগ্নে এসে। আচ্ছা, আমায় একটা জিনিস একটু বোঝান, সাধারণ দর্শক হিসেবে। আমি কিছুক্ষণের জন্য একটু জার্নালিস্ট থেকে সরে গিয়ে একটু সাধারণ দর্শক হিসেবে বসছি, এবং আপনারা রাজনীতিবিদ, এই বিষয়টি আপনারা আরও বেশি ভালো বুঝতে পারবেন, ওটা আপনাদের সাবজেক্ট। আমি বলছি, বিজেপির আলাদা ম্যানিফেস্টো হতে পারে, বিজেপির আলাদা রকম কিছু স্ট্রাকচার হতে পারে, নীতি হতে পারে, কংগ্রেসের আলাদা নীতি রয়েছে, আলবাত রয়েছে, সিপিআইএমের আলাদা রয়েছে, তৃণমূল কংগ্রেসদেরও আমি ধরছি নিশ্চয়ই কিছু না কিছু রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি যিনি বিজেপির নীতি আদর্শে বিশ্বাস করেন, তিনি হঠাৎ করে একদিনের মধ্যে তৃণমূলের নীতি আদর্শে কী করে বিশ্বাস করতে পারেন? কিংবা তৃণমূলের যিনি নীতি আদর্শে বিশ্বাস করেন, তিনি বা হঠাৎ করে বিজেপিতে কী করে যাচ্ছেন? কংগ্রেসে যারা রয়েছেন তারাই বা তৃণমূল কংগ্রেসে কীভাবে আসছেন? কিংবা সিপিআইএমে যারা রয়েছেন তারাই বা তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপিতে কী করে নীতি আদর্শে বিশ্বাস করতে পারেন? অর্থাৎ একই দিনে নীতি আদর্শ এইভাবে চেঞ্জ হতে পারে কি? সাধারণ মানুষ তো বোঝেই না। আপনারা ঠিক কীভাবে দেখেন? আপনাদের দুজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো অপার্থিব বাবুকে। অপার্থিব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। প্রথম কথা বলবো যে দেখুন, আমাদের কোথায় কি আজকে সাবজেক্ট, কোথায় পোস্টার, কি পড়ছে না পড়ছে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের 2026 সেন পাখির মতো একদম দৃষ্টি, যেটা আমাদের ধারাবাহিকতা বজায় রাখার জন্য 2011-তে যা পেয়েছি, 21-এ 16-তে তার থেকে বেশি পেয়েছি, 16-ই যা পেয়েছি 21-এ আরো বেশি পেয়েছি, 21-এ যা পেয়েছি 26-এ আরো অনেক বেশি নিয়ে আমাদের চতুর্থবারের জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, এই আমাদের লক্ষ্য। কোথায় কে কিভাবে পোস্টার দিচ্ছে, এ পোস্টার বিরোধীদের কাজ হতে পারে, আরো অন্যান্য কারো কোনো কাজ হতে পারে। কাজেই এসব পোস্টার নিয়ে যারা চিন্তা ভাবনা করবেন, আমাদের ঊর্ধ্বতন রয়েছেন, তারা সেগুলো চিন্তা ভাবনা করবেন। আমাদের লক্ষ্য 2026-এর চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী আমরা দিদিকে করবো আবারও, এবং সেটা অনেক বেশি সিট নিয়ে। বেশ, নির্ধারিত সময়ের আগে আপনি শেষ করেছেন। আবারও সেই 250 প্লাসের নাড়া দিচ্ছেন। অর্থাৎ একদিকে যখন
কুণাল বাবুও দিচ্ছেন, অন্যদিকে অপার্থিব বাবু একেবারে মিডিয়া প্যানেলে বসে বলছেন। আমি এখানে সরাসরি অরিন্দম বাবুর কাছে যাবো। অরিন্দম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড, অর্থাৎ আপনাদের সব লড়াই বৃথা। অরিন্দম বাবু, 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। না, আমাদের সব লড়াই বৃথা নয়, আমাদের সব লড়াই আরো বেশি শক্তিশালী। কেন দেখো, আজকে অভিষেক ব্যানার্জি যখন বলছেন যে আমরা 215টা আসন আমাদের লক্ষ্যমাত্রা নিয়ে চলতে হবে, এদিকে যদি তুমি হিসেব করে দেখো বাকি 222 কি 24টা মতো তৃণমূলের বর্তমান, মানে ওই বিজেপি ভাঙিয়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ছেড়ে দিলে এই যে বাকি 7টা 9টা সিট, এই 7টা 9টা সিটের হিসেবটা অভিষেক ব্যানার্জি দিলেন না। এইটা নিয়ে যে কি ক্যালকুলেশন, অভিষেক ব্যানার্জি কি ওই এমএলএ গুলোকে নিয়ে অন্য কিছু করতে চাইছেন, নাকি তাদের কর্ম পরিকল্পনা ইত্যাদির ভিত্তিতে, মানে অতীত দিনের কাজের ভিত্তিতে সেই আসনগুলো হেরে যাবেন বলছেন? এইটা নিয়ে তৃণমূল আগে বিচার করুক। কেননা মঞ্চর থেকে অভিষেক ব্যানার্জি নিজে বলেছেন এবার আমাদের লক্ষ্যমাত্রা 200, হ্যাঁ আমি শেষ করে দেবো, 215। তবে হ্যাঁ, আমাদের অপার্থিব বাবু যিনি রয়েছেন তিনি অভিষেক ব্যানার্জির থেকে আরো অনেক বেশি আন্তরিক তৃণমূলের ক্ষেত্রে, আমি ওনাকে অভিনন্দন জানাই। কিন্তু তার পাশাপাশি যেটা নিয়ে কথা হচ্ছিল, যে পরিষ্কার কথা হচ্ছে তৃণমূল কটা আসন জিতবে, বিজেপি কটা আসন জিতবে, এই বাইনারির মধ্যে আমরা থাকতেই চাই না। আমাদের পরিষ্কার কথা হচ্ছে তৃণমূলের যে অপশাসন আর বিজেপির বিরোধী দল হিসেবে থেকে তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো সামনে তুলে এনে সাধারণ মানুষের কাছে যাওয়া। সেই সাধারণ মানুষ যদি আমাদের আশীর্বাদ করেন, যদি আমাদের ওপর ভরসা করেন, আমরা জিতবো। আর যদি না করেন, আমাদের এই লড়াই জারি থাকবে। কিন্তু তাই বলে তৃণমূলের অপশাসন বা বিজেপির যে বিরোধী দল হিসেবে তাদের যে কর্মকাণ্ড, সেগুলো বৃথা হয়ে যায় না, ফালতু হয়ে যায় না। বেশ, একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ টাইপ টিভি বাংলা আসার জন্য, সময় দেওয়ার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো। দেখুন, একদিকে যখন একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছে রাজনৈতিক ব্যক্তিত্বরা, অন্যদিকে একটি কথা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো এই দল বদল কর্মসূচি। কে কখন কোন দলে যাবেন, কে কোন নীতিতে বিশ্বাস করবেন, এটা বলা সত্যিই খুব শক্ত, খুব কঠিন। এবং কার্যত 2025 এবং 2024 এবং 2023, 22, 21, 16 যাই বলুন না কেন, 2014 সালের পর থেকে হয়তো আপনারা বেশি র্যান্ডাম দেখেছেন, বারংবার দেখেছেন। তার আগে হয়তো একটু কম হতো বা উদাহরণটা অনেকটাই কম, কিন্তু এই প্রাসঙ্গিকতা আরও বেশি বাড়ছে, দল বদলের রাজনীতির প্রাসঙ্গিকতা আরও বেশি তাৎপর্যপূর্ণ হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কে কোন ইস্যুতে লড়াইটা করবে? ইতিমধ্যে যেমন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি হিন্দু মুসলমানের রাজনীতি করছেন, এটা বলছেন কারা? তৃণমূল কংগ্রেস। এই তো আজই বিধানসভার বাইরে থেকে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে বসলেন যে হিন্দু মুসলমান নিয়ে কার্যত তিনি বললেন বিমান বন্দ্যোপাধ্যায়ের কথা, তিনি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। আপনাদের এখানেই প্রসঙ্গক্রমে জানিয়ে রাখবো, ভবানীপুরে কার্যত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারাবেন, বিমান বন্দ্যোপাধ্যায়কেও হারাবেন, এবং যতজন মুসলমান বিধায়ক রয়েছেন কার্যত তাদেরকেও চ্যাংদোলা করে বের করে দেবেন। কে বলছেন এটা? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সবাই বলছেন, সিপিআইএমও বলছেন যে সাম্প্রদায়িকতার রাজনীতি করছে বিজেপি। এবার সাধারণ মানুষ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ইস্যুভিত্তিক লড়াইয়ে সামিল হবেন, নাকি সাম্প্রদায়িকতার রাজনীতিতে মূল কাণ্ডারি হবেন, সে সবটাই সাধারণ মানুষের ওপর, সে সবটাই সাধারণ মানুষের বিবেচনার ওপর। আজ এতটুকুই থাক, সাধারণ মানুষের বিবেচনার দিকেই সব কিছু ছেড়ে আপাতত নিচ্ছি বিদায়। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।